পাড়া প্রতিবেশীর ছেলেদেরও ওইখানেই বিদ্যের প্রথম আঁচড় পড়তো তালপাতায়। আমিও নিশ্চয় ওইখানেই স্বরে অস্বরে এর ওপর দাগা বুলোতে আরম্ভ করেছিলাম। কিন্তু সৌরলোকের সবচেয়ে দূরের গ্রহর মতো সেই শিশুকে মনে আনাওয়ালা কোনো দূরবীন দিয়েও তাকে দেখবার জো ছিল না। তারপরে বই পড়ার কথা প্রথম যা মনে পড়ে সে সন্ডামার্ক মুনির পাঠশালার বিষম ব্যাপার নিয়ে। আর হিরণ্যকশিপুর পেট চিরছে নৃসিংহ অবতার বোধ করি শীষের ফলকে খোদাই করা তার একখানা ছবিও দেখেছি সেই বইয়ে। আর মনে পড়ছে কিছু কিছু চাণক্যের শ্লোক। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোর করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাবার আনন্দ। চিরদিনের নিচের তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া, লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওখানে গেলে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে। মাঝে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায়। বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময়। খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই। আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। হঠাৎ তাদের হাত পৌঁছতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে। বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। 2nd ক্লাসে সে পড়া মুখস্থ করছে, আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিক্সো ঠেলে। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ধুধু করছে চারিদিক, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। এছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতলার ঘরেও তার দৌড় ছিল। লুকিয়ে ঢোকা নাবার জল, লুকিয়ে ঢোকা নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এইমাত্র খুঁজে বের করলে। কল দিতুম খুলে, ধারা জল পড়তো সকল গায়ে। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো। নিচের দেউড়ির ঘন্টায় বাজলো 4টে। রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। এখন জল খাবারের সময়। এইটা ছিল ব্রজেশ্বরের একটা লাল চিহ্ন দেওয়া দিনের ভাগ। জল খাবারের বাজার করা ছিল তারই জিম্মায়। তখনকার দিনে দোকানিরা ঘিয়ের দামে শতকরা 30-40 টাকা হারে মুনাফা রাখতো না। গন্ধে স্বাদে জল খাবার তখনও বিষিয়ে ওঠেনি। যদি জুটে যেত কচুরি, সিঙ্গারা, এমনকি আলুর দম, সেটা মুখে পুড়তে সময় লাগতো না। কিন্তু যথা সময় ব্রজেশ্বর যখন তার বাঁকা ঘাড় আরো বেঁকিয়ে বলতো, দেখো বাবু আজ কি এনেছি, প্রায় দেখা যেত কাগজের ঠোঁয়ায় চিনে বাদাম ভাজা। সেটাতে আমাদের যে রুচি ছিল না তা নয়, কিন্তু ওর দরের মধ্যেই ছিল ওর আদর। কোনোদিন টু শব্দ করিনি। এমনকি যেদিন তালপাতার ঠোঙা থেকে বেরোতো তিলে গজা, সেদিনও না। দিনের আলো আসছে ঘোলা হয়ে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখলুম তাকিয়ে, পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে।